আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীরা। আজকে তোমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে শুরু করব হিসাব বিজ্ঞানের, যার নাম হচ্ছে জাবেদা। আহ, আচ্ছা, জাবেদা প্রথম দিকে জাবেদা কি জিনিস সেটা নিয়ে শুরু করা যাক। জাবেদা বলতে আমরা বুঝি হিসাব বিজ্ঞানের মূল কেন্দ্র বা প্রাণ কেন্দ্র, যেটা ছাড়া হিসাব বিজ্ঞান কল্পনা করা অসম্ভব। তো ফার্স্টে আসি জাবেদা কি জিনিস, কেন করি আমরা। আচ্ছা, ব্যবসার মধ্যে অনেক ধরনের লেনদেন সংগঠিত হয়, যেগুলো আমাদের একটা বিশদ বিবরণী করতে হয়। এটা তোমরা একদম 11 চ্যাপ্টারে মনে হয় পাবা, 11তম অধ্যায়ে। ওই বিশদ আয় বিবরণীতে খুবই হেল্প করে ওই জাবেদাটা। তো আমরা মূলত বিশদ আয় বিবরণীতে আমরা আলটিমেটলি তুলি আমাদের লেনদেনগুলো, বাট এটার একটা সংক্ষেপ বা একটা শর্ট ফর্মে আমরা সেগুলো কোথায় লিপিবদ্ধ করি জাবেদার মধ্যে। জাবেদা দিয়ে মূলত কাজটা শুরু হয়। ওইটা হচ্ছে প্রাথমিক পর্যায়, মানে হিসাবের। তো জাবেদাকে এই জন্য বলা হয় হিসাবের প্রাথমিক বই বলা হয়, ঠিক আছে। তো জাবেদার মধ্যে আমরা কি করি, সুন্দর করে লিপিবদ্ধ করি ডেবিট কোনটা, ক্রেডিট কোনটা, কত পরিমাণ। এটা একটা ওভারভিউ আমরা পেয়ে যাই। এটা মূলত আমরা করি একটা হচ্ছে তালিকার মাধ্যমে, মানে তালিকার জন্য করে থাকি এই জাবেদাটা। এটা আমাদের ব্যবসায় আলটিমেটলি খুবই হেল্প করে থাকে জাবেদা। তো জাবেদার মধ্যে দুইটি পক্ষ থাকে, তোমরা অনেকেই জানো হয়তো, ডেবিট পক্ষ ও ক্রেডিট পক্ষ, ঠিক আছে। পাশাপাশি অনেক কিছু কলাম আছে, ডেবিটের কলাম আছে, ক্রেডিটের কলাম, তারপর ওইগুলোর টাকার পরিমাণ, তারপর তারিখ, তারপর খতিয়ান পৃষ্ঠা, আমরা একটু পর দেখবো এগুলো। আচ্ছা, এরপর আসি, জাবেদা হচ্ছে মূলত বাধ্যতামূলক নয়, তবে তোমরা শুনেছ খতিয়ান। খতিয়ান কিন্তু আমরা নেক্সট চ্যাপ্টারে পড়বো। খতিয়ান হচ্ছে বাধ্যতামূলক খুবই। তো জাবেদার গুরুত্ব নিয়ে একটু কথা বলি। ফার্স্টে আসি লেনদেন, প্রথমটাতে লেনদেন লিপিবদ্ধকরণ। ব্যবসার মধ্যে অনেক ধরনের লেনদেন সংঘটিত হয়। এখন কোনটা লেনদেন নয়, এগুলো আমরা অলরেডি প্রথম নাকি দ্বিতীয় চ্যাপ্টারে পড়েছি, মানে তোমরা পড়েছো। আহ, কোনটা লেনদেন সেগুলো তোমরা বুঝতে পারো, বা কোনটা লেনদেন নয় সেটাও আইডেন্টিফাই করতে পারো। তো আমরা যেগুলো লেনদেন সেগুলো আমরা কোথায় জাবেদার মধ্যে লিপিবদ্ধ করি, যেগুলো লেনদেন। আচ্ছা, এটা গেল। এরপরে আসি লেনদেনের মোট সংখ্যা ও পরিমাণ জানা। আচ্ছা, লেনদেন, মনে করো জানুয়ারি মাসে লেনদেন হয়েছে মোট 10টা। 10টার মধ্যে 12টা, না সরি, 12টা লেনদেন হয়েছে। 12টার মধ্যে দুইটা লেনদেন কি হয় নাই, মানে পারফেক্ট লেনদেন হয় নাই, ওই দুইটা লেনদেন নয়। তো ওই দুইটা আমরা লিখবো না জাবেদার মধ্যে। তাহলে কয়টা হবে আমাদের জাবেদার সংখ্যা? 10টা। লেনদেনের সংখ্যা কয়টা হবে? 10টা। তো এটার সংখ্যাটা লিখবো। দেন জাবেদা লিখার পরে, ডেবিট ক্রেডিট লিখার পরে আমরা কি লিখি, ওই কোন লেনদেনে কত পরিমাণ, মনে করো 1,50,000 টাকা প্রথম লেনদেনে, দ্বিতীয় লেনদেনে 5,000 টাকা, এরকম এগুলো আমরা পরিমাণগুলো একদম স্পেসিফিক্যালি লিখে দিই জাবেদার মধ্যে। তো ওইটাই বলতেছে। এরপর বলতেছে দ্বৈত সত্তার প্রয়োগ নিশ্চিত। হ্যাঁ, দ্বৈত সত্তা মানে বুঝি আমরা দুইটা সত্তা, একটা হচ্ছে ডেবিট সত্তা আর একটা হচ্ছে ক্রেডিট সত্তা, মানে পক্ষ আর কি। তো দুইটা পক্ষ থাকে, আমরা জানি ওই দুইটা পক্ষের প্রয়োগ নিশ্চিত করা হয় কোথায়? জাবেদায়। এরপরে আসি লেনদেনের ব্যাখ্যা। ওকে, আমরা লেনদেন করি সেটা একটা জাস্ট ছোট্ট একটা 3 থেকে 4 শব্দে বা 5 শব্দে একটা কি, জাস্ট নিচে ব্যাখ্যা করে দেওয়া, ব্র্যাকেট দিয়ে ব্যাখ্যাটা লিখে দিবা, হয়ে গেছে। ভুল ত্রুটি হ্রাস। হ্যাঁ, জাবেদার মাধ্যমে আমাদের হিসাবের ভুল ত্রুটি অনেকাংশে হ্রাস পায়। তারপর হচ্ছে ভবিষ্যৎ সূত্র। হ্যাঁ, আমি একটু আগে বলেছিলাম, আমরা যেহেতু সেগুলো একটা তালিকা অনুযায়ী একটা খাতার মধ্যে লিখে ফেলি, যার কারণে আমাদের ভবিষ্যতে কোনো সমস্যা হলে বা কোনো লেনদেন খুঁজে না পেলে আমরা সেখানে খুঁজে পাবো। তো পাকা বহি সহায়ক। পাকা বহি বলতে হচ্ছে, পাকা বই মানে খতিয়ানকে বোঝাচ্ছে। তো খতিয়ানের সাহায্যক হিসাবে কে কাজ করে? জাবেদা। এটা হচ্ছে জাবেদার নমুনা ছক। এই এই জায়গাটা, এটা হচ্ছে জাবেদার নমুনা ছক, ঠিক আছে। আচ্ছা, এরপর আসি আমরা, এখানে তারিখ আছে, তারিখ বিবরণ, ঠিক আছে, খতিয়ান পৃষ্ঠা, এগুলো মানে কী কী আছে সেটা বলতেছে। ডেবিট আছে, ক্রেডিট আছে। এরপরে আমরা চলে যাই আমাদের একটা জাবেদা, হ্যাঁ, শ্রেণী বিভাগে। দেখো, জাবেদা হচ্ছে প্রধানত দুই প্রকার: বিশেষ জাবেদা আর প্রকৃত জাবেদা। বিশেষ জাবেদা বা 6 ধরনের: ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি আর নগদ প্রদান জাবেদা। এরপর হচ্ছে সংশোধনী জাবেদা,
সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা, প্রারম্ভিক জাবেদা আর অন্যান্য জাবেদা। এটা হচ্ছে প্রকৃত জাবেদার, ঠিক আছে। তো এটা গেল, এটাও গেল। এরপর আমরা চলে যাই বিশেষ জাবেদা। এখন শুরু করবো বিশেষ জাবেদা দিয়ে। জাস্ট একটা ওভারভিউ দেবো। প্রথমে আসে ক্রয় জাবেদা। ক্রয় জাবেদা মূলত আমাদের ব্যবসার মধ্যে যতগুলো ক্রয় সংক্রান্ত, যতগুলো বাকিতে, মানে ক্রয় রিলেটেড যতগুলো ধারে বা বাকিতে হয় লেনদেন, সেগুলো আমরা ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করব। মনে করো বাকিতে পণ্য ক্রয়, ধারে পণ্য ক্রয়, এগুলো ক্রয় জাবেদায় আসবে। বিক্রয় জাবেদায় কোনগুলো আসবে? ধারে বিক্রি করলে এগুলো। ক্রয় ফেরত জাবেদায় কোনগুলো আসবে? তোমার ক্রয় ফেরত কখন হয়? মূলত ধারে পণ্য বিক্রির ক্ষেত্রে, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে। নগদে পণ্য ক্রয় বিক্রয় করলে কিন্তু ফেরত দেওয়া যায় না, নিয়ম নেই। তো কখন করতে পারি আমরা ফেরত? মূলত যখন আমরা ধারে বা বাকিতে লেনদেন করব। তো ক্রয় ফেরত জাবেদায় ওই ক্রয় ফেরতগুলো অন্তর্ভুক্ত হবে। তারপর হচ্ছে বিক্রয় ফেরত জাবেদা। এই এই পয়েন্টের মধ্যে অন্তর্ভুক্ত হবে হচ্ছে বিক্রয় রিলেটেড যতগুলো ফেরত আসবে, ধারে বিক্রয় রিলেটেড যতগুলো ফেরত আসবে ওইগুলো। এরপর হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা। নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে যাবতীয় প্রাপ্তিগুলো, নগদের প্রাপ্তিগুলো আমাদের অন্তর্ভুক্ত করতে হবে। আর নগদ প্রদান জাবেদায় হচ্ছে যাবতীয় প্রদান সংক্রান্ত নগদে ওইগুলো আমাদের ইনক্লুড করতে হবে। এরপরে আসি, আশা করি বুঝতে পেরেছ এতটুকু। এরপর নেক্সট পয়েন্ট হচ্ছে সাধারণ জাবেদা দাখিলা প্রদানের বিবেচ্য বিষয়। হ্যাঁ, কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে। ফার্স্টে আসি ক দিয়ে। এটা পণ্য মাল, পণ্য মাল চেক প্রভৃতি নামে কোনো হিসাব হবে না। ইয়েস, মানে কোনো লেনদেনে মনে করো পণ্য মাল চেক ইত্যাদি লেখা আছে, কিন্তু সেটা কিন্তু তোমরা হিসাবের মধ্যে লিখতে পারবো না। মানে মনে করো পণ্য হিসাব, মাল হিসাব, চেক হিসাব, এরকম কোনো হিসাব আসবে না। এগুলো ইরিলেভেন্ট, ঠিক আছে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট। এগুলো আসবে কোনগুলো? পণ্য বিক্রয়। তোমরা জাবেদা সম্পর্কে মনে হয় সেকেন্ড চ্যাপ্টারে না থার্ড চ্যাপ্টারে পড়েছো যতটুকু। তো ওইখান থেকে একটু আইডিয়া হওয়ার দরকার আশা করি। তো পণ্য বিক্রয়, পণ্য বিক্রয়ের ক্ষেত্রে আমরা পণ্যটা নগদে বিক্রি করলাম। যেহেতু এখানে কোনো ধারে বা কোনো কিছু লেখা নেই, তার মানে ধরে নিব আমরা সেটা নগদে বিক্রি হয়েছে। তো নগদে বিক্রি হলে আমাদের নগদ টাকা আসতেছে। নগদ টাকা আসলে সম্পদ বাড়তেছে, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। এখন ক্রেডিট কী হবে? ডেবিট পেয়ে গেলাম, জাস্ট এখন ক্রেডিটটা বাকি আছে। ক্রেডিট হবে, এখানে বিক্রি করলাম না, বিক্রয়টা আমার জন্য আয় না, তো আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, ওইটাই লিখলাম। এরপর চলে যাই পণ্য ক্রয় বাবদ চেক প্রদান। ইয়েস, এটা খেয়াল করো, এখানে পণ্যও আছে আবার চেকও আছে, কিন্তু এগুলো একটাও আসবে না। পণ্য ক্রয়ের জন্য ক্রয় হিসাব ডেবিট হবে। আর যেহেতু চেকের মাধ্যমে প্রদান করেছে, তো চেকের মাধ্যমে প্রদান করলে আমরা কাকে ক্রেডিট করি, মানে কাকে ইনক্লুড করি? ব্যাংক হিসাবকে। এখানে যেহেতু ক্রয় করছে, ক্রয় হিসাব ডেবিট হয়ে গেছে, এখন ক্রেডিট কী হবে? ওই যে ক্রয় করলাম সেটা আমি না নগদে দিই নাই, কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে চলে গেছে, যার কারণে ব্যাংক হিসাব কী হবে? ক্রেডিট হবে। এটা গেল। এরপর আসি পণ্য ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে। এটা খুব ইম্পর্টেন্ট। দেখো, পণ্য ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে যথাক্রমে বিক্রেতা ও ক্রেতার নাম উল্লেখ থাকলে তা বাকিতে হয়েছে বলে গণ্য করতে হবে। হুম, মনে করো, মনে করো সামিয়া ট্রেডার্স বা নেহাল ট্রেডার্স বা স্টোর, এরকম কিছু দোকানের নাম আছে। ওই দোকানের নামে কোনো লেনদেন থাকলে সেগুলো আমরা ধরে নিব কিসে হয়েছে? বাকিতে হয়েছে। তবে আরেকটা লাইন বলছে, দেখো এটা, তবে নামের পাশাপাশি নগদ চেক, ব্যাংক প্রভৃতি কথা যুক্ত থাকলে তা বাকিতে হয়েছে বলে গণ্য করা যাবে না। তার মানে কি? ওইটা নগদ হয়েছে মনে করব, মানে মূলত বাকিতে হয়েছে এটা আমরা বলতে পারবো না। কখন? যখন নামের পাশাপাশি মনে করো নিহান ট্রেডার্সের পাশাপাশি নগদ লেখা আছে বা চেক লেখা আছে বা ব্যাংক লেখা আছে, তখন সেটা বাকিতে হবে না, সেটা হয়ে যাবে কি তোমার নগদে। এরপর আসি প্রথম লেনদেন, একটা এক্সাম্পল দিই। হাসানের নিকট হতে ক্রয়। ইয়েস, শোনো, হাসান লিখছে না, কিন্তু এখানে কোনো নগদ বা কোনো ব্যাংক বা কোনো চেক লেখা আছে? নেই। তো আচ্ছা,
তাহলে হাসানের নিকট হতে ক্রয় করছে না? হাসান নাম লেখা আছে কিন্তু কোনো পণ্য, চেক বা নগদ, ব্যাংক কিছু লেখা আছে নেই, তার মানে সেটা বাকিত হয়েছে। তো হাসানের জায়গায় কি হবে? পাওনাদার হবে। আমি যেহেতু ওতে এখন পণ্য ক্রয় করলাম, তো আমার দায় বেড়ে যাচ্ছে না? টাকাটা ওকে আমাকে পরে দিতে হবে, এখন দিচ্ছি না বাট পরে আমাকে দিতে হবে। তো ওইটা আমার জন্য দায়, দায় বাড়লে ক্রেডিট হয়। আচ্ছা, তো দায় বাড়লে ক্রেডিট হয়, তাইলে ডেবিট কী হবে? ক্রয় হিসাব। এখন তাইলে আমরা আলটিমেটলি পাই এই হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, আর ক্রেডিট হচ্ছে পাওনাদার হিসাব বা হাসান হিসাব ডেবিট ক্রেডিট। এরপর আসি নেক্সট একটা এক্সাম্পল দেখো, খেয়াল করো। খালিকের নিকট নগদে পণ্য বিক্রয়, খালিক নাম লেখা আছে, মনে করতেছি সেটা কি বাকিতে, যেহেতু বিক্রেতা নাম নাম লেখা আছে, মানে ক্রেতা নাম লেখা আছে, সেহেতু আমরা ধরে নিচ্ছি সেটা কি বাকিতে হয়েছে। কিন্তু খেয়াল করো, এরপরে বলতেছে নগদে পণ্য বিক্রয় করছে, ওর কাছে নগদের পণ্য হয়, তাহলে আমরা সেটা বাকিতে ধরে নিতে পারবো না। তাইলে সেটা কিসে হয়েছে? নগদে হয়েছে। তো আমাদের নগদ টাকা আসলে বিক্রি করলাম না, তো নগদ টাকা আসলে সম্পদ বাড়তেছে, সম্পদ বাড়লে ডেবিট হয়, তো নগদান হিসাব ডেবিট। আর ক্রেডিট কী হবে? যেহেতু আমি বিক্রি করতেছি, যার কারণে সেটা কি হবে? আমার আয় হবে, আর আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। এরপর চলে যাই 3 নম্বরে। পণ্য ক্রয় ও বিক্রয় বাকিতে হয়েছে কিন্তু ক্রেতা ও বিক্রেতার নাম উল্লেখ নেই। ওকে, বাকিতে হয়ে গেছে কিন্তু কোনো ক্রেতা বা বিক্রেতার নাম উল্লেখ নেই। এই ক্ষেত্রে ক্রয়ের ক্ষেত্রে পাওনাদার ও বিক্রয়ের ক্ষেত্রে দেনাদার। ওকে, দেখি বাকিতে পণ্য ক্রয়, তো বাকিতে পণ্য ক্রয় করছে, তার মানে ক্রয় করলে ডেবিট হয়। আর পাওনাদার হিসাব মানে এখানে কোনো নাম আসবে না আর কি। ধারে পণ্য বিক্রি করছে, বিক্রি করলে আমার ওই ধারে বিক্রি করলে তো তোমরা জানো যে আমি টাকা পাবো, তো সেটা সে আমার দেনাদার, দেনাদার আমার জন্য সম্পদ না, আমি টাকা পাবো যে, তো ওইটা সম্পদ বাড়লে ডেবিট হয়। আর বিক্রয় আই ক্রেডিট বললাম একটু আগে। এরপরে চলে যাই আমরা 4 নম্বরে। ক্রয় ফেরত ও বিক্রয় ফেরতের ক্ষেত্রে উক্ত পণ্য বাকিতে ক্রয় ও বাকিতে বিক্রয় হয়েছে বলে গণ্য করতে হবে। আমি একটু আগে বলেছিলাম যে তোমাদের ক্রয় ফেরত ও বিক্রয় ফেরত কখন হয়? ধারে বা বাকিতে লেনদেনে। একটা জিনিস লিখে রাখো, সেটা হচ্ছে বই ফেরত। এই আচ্ছা, তোমরা একটা জিনিস লিখে রাখো, আমি এখানে লিখতে একটু প্রবলেম হচ্ছে। আহ, বহি ফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত, আর আন্ত ফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত। কি বললাম? বহি ফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত, আর আন্ত ফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত। প্রথমে আসি এক্সাম্পল, আন্ত ফেরত বলতেছে। আন্ত ফেরত মানে কি বলছি আমি? বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত কখন হয়? ধারে বিক্রির ক্ষেত্রে। ওকে, আমরা ধারে বিক্রির সময় লেনদেন কি করি? দেনাদার হিসাব ডেবিট, একটু আগে পড়লাম, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এখন এটার ক্ষেত্রে উল্টা হয়ে যাবে। উল্টা হবে মানে কি? বিক্রয় হিসাব ডেবিট, হ্যাঁ, দেনাদার হিসাব ক্রেডিট হয়ে যাবে, মানে উল্টা হয়ে যাবে ওই হিসাবে। কিন্তু একটা ভুল হবে, সেটা হচ্ছে বিক্রয় হিসাব হবে না, এখানে হবে বিক্রয় ফেরত হিসাব। কেন বলবো? বিক্রয় ফেরতটা তুমি বিক্রি করছো, তোমার কাছে ফেরত আসছে, তো তোমার জন্য এটা এক প্রকার ইয়াটা কমে যাচ্ছে, তোমার ব্যয়টা বৃদ্ধি পাচ্ছে তোমার, এক প্রকার। তো ব্যয়টা বৃদ্ধি পেলে তোমার জন্য কি হবে? ডেবিট হবে। ঠিক আছে, জাস্ট আমরা বিক্রয় হিসাবের জায়গায় বিক্রয় ফেরত লিখবো আর কি, মানে ফেরতটা লিখতে হবে যেহেতু ফেরত লেনদেনটা কিসের? ফেরতের। ওকে, এরপর বলতেছে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো। আমি ক্রয় করলাম, এখনও ডিফেক্টিভ পড়ছে, তো যার কারণে আমি ফেরত দিয়ে দিলাম। তাহলে যখন ক্রয় ক্রয় করছিলাম ধারে, তখন লেনদেন হয়েছিল ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। এখন এটা উল্টা হবে, পাওনাদার ডেবিট হয়ে যাবে, তাইলে ক্রেডিট কী হবে? ক্রয় ফেরত, শুধু ক্রয় না, ক্রয় ফেরত। এরপর আসি 5 নম্বর। সম্পদ ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে নতুন পুরাতন ক্রয় বিক্রয় প্রভৃতি শব্দ ব্যবহার করা যাবে না। সম্পদ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে নতুন পুরাতন ক্রয় বিক্রয় কোনো সম্পদ শব্দ ব্যবহার করা যাবে না। যেমন আসবাবপত্র ক্রয় হিসাব, পুরাতন যন্ত্রপাতি বিক্রয় হিসাব, নতুন অফিস সরঞ্জাম হিসাব প্রভৃতি নামে কোনো হিসাব খোলা যাবে না। একটা এক্সাম্পল দিই,
নতুন আসবাবপত্র ক্রয়, এটাকে আমরা নতুন আসবাবপত্র লিখতে পারবো না। ক্রয় করছে আসবাবপত্র, যার কারণে সম্পদ বৃদ্ধি পাচ্ছে। আসবাবপত্র আমার জন্য সম্পদ, সম্পদ বৃদ্ধি পাচ্ছে, ডেবিট হচ্ছে। দেখো এখানে কি লিখছে, হিসাব, আসবাবপত্র হিসাব। কোনো নতুন পুরাতন এগুলা কিছু আসবে না। এরপরে আর নগদ টাকা চলে গেছে, যার কারণে কি নগদান হিসাব ক্রেডিট। এরপরে আমরা চলে যাই পুরাতন যন্ত্রপাতি বিক্রয়। ওকে, যন্ত্রপাতি বিক্রয় ক্ষেত্রে পুরাতন নামটা আসবে না, জাস্ট যন্ত্রপাতি আসবে। এখন খেয়াল করে বিক্রি করছে না, বিক্রি করলে তুমি নগদ করছো, তো বিক্রি করলে তোমার নগদ টাকা আসতেছে, যার কারণে কি নগদান হিসাব ডেবিট। আর তোমার যন্ত্রপাতি, তোমার সম্পদ কমে যাচ্ছে, সম্পদ কমে গেলে ক্রেডিট। এরপর আমরা চলে যাই আমাদের 6 নম্বরে। দেখো, সাধারণত আয় ও ব্যয় ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে কখনো হিসাব খোলা হবে না, যদিও ওই আয় অনাদায়ী ও ব্যয় অপরিশোধিত থাকে। বলতেছে কি, সাধারণত আয় ও ব্যয় ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে কখনোই কোনো হিসাব খোলা হবে না। হ্যাঁ, যদিও ওই আয় অনাদায়ী, অনাদায়ী মানে হচ্ছে কি এখনো আদায় করা হয় নাই, মানে আদায় করা হয়নি। আর ব্যয় অপরিশোধিত মানে হচ্ছে কি এখনো ব্যয় পরিশোধ করা হয়নি, মানে করতে হবে, এটা আমার জন্য দায়। তাহলে আমি এটা বলতে পারি কি এখনো আদায় করা হয়নি, মানে কি আমি এখনো আদায় করতে পারি নাই, আরেকজন থেকে টাকাটা আদায় করতে পারি নাই। তো ওইটা আমার জন্য কি সম্পদ। আর ব্যয় অপরিশোধিত মানে কি আমি এখনো ব্যয় পরিশোধ করি নাই, কিন্তু আমাকে করতে হবে, তো ওইটা আমার জন্য দায়, ঠিক না? তাহলে অনাদায়ী মানে কি বুঝতেছি আমরা একটু, বেসিক্যালি সম্পদ। আর ব্যয় অপরিশোধিত মানে হচ্ছে কি আমার জন্য দায়। ওকে, এখন আসি একটা এক্সাম্পল। কর্মচারী জামিলকে বেতন প্রদান, খেয়াল করো, কর্মচারী জামিল নাম লেখা আছে, কাকে দিচ্ছি। তো এখানে কোনো কর্মচারী বা জামিল এরকম কোনো কিছু আসবে না, যেহেতু সেটা ব্যয় করতেছে। বেতন, বেতন মানে ব্যয় কিন্তু, তো ব্যয় হিসাব হবে না, হবে কি বেতন হিসাব, ওই নামটা আসবে বেতন হিসাব। তোমরা এগুলো 5th চ্যাপ্টার পড়ছো, মানে 5ম চ্যাপ্টারে এই নামগুলো, তো পারার কথা অবশ্যই। বেতন হিসাব ডেবিট, ব্যয় বৃদ্ধি পেয়েছে। আর তুমি নগদ করছো না টাকাটা, তো নগদান হিসাব ক্রেডিট। মনি স্টেশনারি হতে বাকিতে মণিহারি দ্রব্যাদি ক্রয় করছে। মনি, ওকে, স্টেশনারি হতে বাকিতে করছে মণিহারি দ্রব্যাদি ক্রয়। এখন মণিহারি তোমার জন্য ব্যয় অবশ্যই, তো এখানে নামটা কি হবে, তোমরা সেটা ওই চ্যাপ্টার পড়েছ, 5ম চ্যাপ্টারে। মণিহারি হিসাব নামে একটা হিসাব আসবে। তো মণিহারি তোমার জন্য কি সম্পদ, সাপ্লাইজ বলে এটাকে, সাপ্লাইজ ইংলিশে কি বলে, সাপ্লাইজ। তো মণিহারি হিসাব ডেবিট হয়েছে, তুমি বাকিতে করছো না। এখন দেখো আমরা এখানে কি পাওনাদার লিখতে পারবো না, এটার নাম হয়ে যাবে কি বকেয়া মণিহারি। মানে মণিহারির নামে একটা কি আসছে, আরেকটা হিসাব আসছে, সেটা হচ্ছে বকেয়া মণিহারি। মানে তোমাকে টাকাটা দিতে হবে, ওইটা তোমার জন্য দায় কিন্তু, ঠিক আছে। বকেয়া মণিহারি, বকেয়া মানে কি দায়, তো বকেয়া মণিহারি তোমার জন্য দায়, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। এরপর বলতেছে তবু ট্রেডার্সের নিকট কমিশন প্রাপ্য হয়েছে। কমিশন প্রাপ্য মানে কি এখনো পাও নাই, পাওয়া যায়, কমিশনটা প্রাপ্য মানে জাস্ট লেখা হয়ে গেছে, কিন্তু এখনো টাকাটা তুমি পাও নাই, তো ওইটা কি নামে লেখা আছে, প্রাপ্য হিসাব লেখা আছে তবু ট্রেডার্সের নিকট থেকে। তোমার জন্য ওটা সম্পদ না, তুমি পাওয়া যায় কমিশনটা। তো সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, কিন্তু নামটা কি দিব, প্রাপ্য কমিশন হিসাব। এগুলো খেয়াল করে, কিন্তু এখানে এখন দেনাদার হিসাব লেখা যাবে না, এগুলো লেখার কিছু স্পেসিফিক লেনদেন আছে, কিছু রুলস আছে অবশ্যই, এই জন্য খেয়াল রাখতে হবে। তো এখানে কী হবে, প্রাপ্য কমিশন তোমার জন্য সম্পদ, যার কারণে কি ডেবিট হয়েছে। এখন ক্রেডিট কী হবে, ওই যে কমিশনটা তোমার জন্য আয় না, তুমি পাবা, কিন্তু তোমার জন্য ওইটাও আয় এক প্রকার, তো কমিশন আয় হিসাব হবে, এখানে আয় হিসাব হবে না, কমিশন আয় হিসাব হবে। আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা চলে যাই আমাদের 6 নম্বরে, ব্যক্তিগত বা ব্যবসায়িক প্রয়োজনে পণ্য ব্যবহার। খেয়াল করো, ব্যক্তিগত বা ব্যবসায়িক প্রয়োজনে পণ্য ব্যবহার করা, বিজ্ঞাপনের জন্য পণ্য বিতরণ করা, পণ্য চুরি হয়ে যাওয়া, পণ্য নষ্ট হয়ে যাওয়া প্রভৃতি লেনদেনের ফলে পণ্যের পরিমাণ হ্রাস পায়। হ্যাঁ, পণ্য তোমার জন্য কি ক্রয়, তার মানে কি ক্রয় হিসাব তোমার জন্য হ্রাস পাবে, এটা খেয়াল, আমি আগে থেকে বলে দিচ্ছি। পণ্য মানে আমরা বুঝি ক্রয়, তাই মানে বিআই। তো তাই এই সকল ক্ষেত্রে ক্রয় হিসাব ক্রেডিট হবে। ইয়েস, দেখছো, আমি ক্রয় বলছি না, পণ্য তোমার জন্য ক্রয় প্লাস তোমার জন্য ব্যয়, দুইটা তো একই কথা। তো ব্যয় কমে গেলে ক্রেডিট হয়ে যাবে, এটা একদিকে খেয়াল রাখবা। এখন আসি লেনদেনে। ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন, ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করছে পণ্য নিয়ে ফেলছে, মানে তুলে ফেলছে ব্যবসা থেকে। তো ডেবিট কী হবে, উত্তোলন হিসাব। উত্তোলন হিসাব কেন হচ্ছে, এটা মালিকানা সত্ত্বের বিপরীত, ঠিক না? মালিকানা সত্ত্ব আমার জন্য কি তোমার না,
এক প্রকার মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট হয়, কিন্তু এখানে মালিকানা সত্ত্ব কমে যাচ্ছে, ঠিক আছে। তো যার কারণে কি উত্তোলন ডেবিট হয়ে গেছে, ওই নামটা হয়ে গেছে আর কি, ওইটাও মালিকানা সত্ত্বের হিসাব, ওইটাকে আমরা বিয়ে ধরতে পারি আমরা। জাস্ট উত্তোলন সবসময় কী হবে, ডেবিট হবে। এরপরে আসি, তাহলে ক্রেডিট কী হবে, পণ্য উত্তোলন করছে না, আমি একটু আগে বলছিলাম ক্রয় ক্রেডিট করতে হবে পণ্য চলে গেলে, মানে পণ্যের পরিমাণ হ্রাস পেলে ক্রয় হিসাব কী হবে, ক্রেডিট হবে, কারণ ব্যয় কমে যাচ্ছে। দোকান হতে পণ্য চুরি হলো, হ্যাঁ চুরি, তো এখানে ডেবিট কী হবে, এখানে তো আর উত্তোলন লিখতে পারবো না, কারণ এটা তো উত্তোলন করা হয়নি, এটা চুরি করা হয়েছে। ওইটার নাম হবে কি, চুরি রিলেটেড কোনো কিছু আসলে বিবিধ ক্ষতি, নাম কী হবে, বিবিধ ক্ষতি, ডেবিট। আর ক্রয় হিসাব ক্রেডিট। এরপরে আসি, প্রতিষ্ঠান হতে উত্তোলন হলে মালিকের ব্যক্তিগত উত্তোলন বোঝাবে। হ্যাঁ, প্রতিষ্ঠান হতে উত্তোলন হলে মালিকের ব্যক্তিগত উত্তোলন বোঝাবে। ব্যাংক হতে উত্তোলন হলে তা প্রতিষ্ঠানের জন্য হয়েছে বলে গণ্য করতে হবে। মালিকের জন্য উল্লেখ থাকলে তা উত্তোলন হিসাবে লিপিবদ্ধ হবে। খেয়াল করো, আবার বলি, প্রতিষ্ঠান হতে উত্তোলন হলে মালিকের ব্যক্তিগত উত্তোলন বোঝাবে। ব্যাংক হতে উত্তোলন হলে তা প্রতিষ্ঠানের জন্য হয়েছে বলে গণ্য করতে হবে। মালিকের জন্য উল্লেখ থাকলে তা উত্তোলন হিসাবে লিপিবদ্ধ হবে। ওকে, দেখি তাইলে ব্যবসা হতে উত্তোলন কি বলছে, ব্যবসা হতে উত্তোলন বলছে মানে প্রতিষ্ঠান থেকে উত্তোলন করছে, তো সেটা মালিকের ব্যক্তিগত উত্তোলন, তার কারণে কি উত্তোলন হিসাব ডেবিট হবে। এখন তাইলে ব্যবসা থেকে কি নিছে, টাকাই তো নিবে, এখানে তো পণ্য লিখে নাই। যদি পণ্য লেখা না থাকে তাহলে কী হবে, টাকা নিচ্ছে আর কি, টাকা নিলে তোমার নগদ কমে গেছে না, মানে তোমার সম্পদটা কমে গেছে। সম্পদ কমে গেলে কী হবে, ওই ক্রেডিট যেটা লিখলাম। তারপর দেখো, ব্যাংক হতে উত্তোলন, ব্যাংক হতে উত্তোলন করছে মানে কি, তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে উত্তোলন করছে, মানে ব্যবসায়িক ব্যাংক অ্যাকাউন্ট থেকে উত্তোলন করছে, ভালো কথা, টাকাই তো উত্তোলন করবে ঠিক না। এখন কার জন্য উত্তোলন করছে, এখানে কি ব্যক্তিগত প্রয়োজন লেখা আছে না, যদি এরকম কিছু লেখা না থাকে তখন সেটা কার জন্য করছে, ব্যবসার জন্য। তোমার ব্যবসার জন্য তুমি ব্যাংক থেকে উত্তোলন করছো প্রয়োজনে, আমরা করি না, যারা ব্যবসায়ী আছে তারা তো অবশ্যই ব্যাংক থেকে তুলে চলতি হিসাবের মাধ্যমে, কারণ তার ব্যবসার মধ্যে টাকার প্রয়োজন হইতে পারে। তো যার কারণে তুমি টাকা তুলছো, তো নগদ টাকা তুমি কি নিজের পকেটে ঢুকাবা না, ব্যবসায়ীর পকেটে ঢুকাবা। ব্যবসায়ীর পকেটে ঢুকেলে নগদ টাকা আসতেছে না ব্যবসায়ী, তো নগদান হিসাব ডেবিট হয়েছে, সম্পদ বৃদ্ধি পাচ্ছে। আর ব্যাংক থেকে চলে গেছে না, তোমার ব্যাংক মানে একদিকে সম্পদ বাড়তেছে আবার একদিকে সম্পদ কমে যাচ্ছে, ব্যাংকও তোমার জন্য সম্পদ, তো তোমার ব্যাংক থেকে টাকা চলে যাচ্ছে, যার কারণে ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে। এরপর আসি, পণ্য, নগদ অর্থ, কোনো সম্পদ চুরি বা বিনষ্ট হলে বিবিধ ক্ষতি হিসাবে লিপিবদ্ধ হবে। পণ্য, নগদ অর্থ, কোনো সম্পদ চুরি বা বিনষ্ট হলে বিবিধ ক্ষতি হিসেবে লিপিবদ্ধ হবে। আমি একটু আগে বলেছিলাম, মানে কোনো চুরি হলে, কোনো কিছু চুরি হইলে সেটা কি হবে, বিবিধ ক্ষতি। তো দেখো, ক্যাশ বাক্স হতে টাকা চুরি, এটা ক্যাশ বাক্স হতে টাকা চুরি, যার কারণে টাকা চুরি হয়েছে, তো বিবিধ ক্ষতি তোমার জন্য বিআই, ক্ষতি হইলে বিআই না, তো ডেবিট। আর বিবৃতি বলে ডেবিট, আর নগদ টাকা করছে না, ক্যাশ বাক্স মানে কি নগদ আছে এখানে, তো নগদ টাকা হিসাব ক্রেডিট। এরপরে দেখো, অগ্নি দুর্ঘটনায় পণ্য বিনষ্ট হলো, ইয়েস বিনষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সেটাও কি হবে, বিবিধ ক্ষতি। আর আমি কি বলছিলাম, পণ্য নাম লেখা থাকলে কি হবে, ক্রয় হিসাব, পণ্য কমে গেছে, যার কারণে কি হয়েছে, ক্রেডিট। এরপর আসি, ব্যাংক সুদ মঞ্জুর বা ধার্য এবং ব্যাংক চার্জ সর্বদা ব্যাংক হিসাবে সরাসরি প্রভাব ফেলবে বলে গণ্য করতে হবে। ইয়েস, ব্যাংক সুদ মঞ্জুর করছে মানে তোমার জন্য সুদ মঞ্জুর করছে, তোমার জন্য এটা সম্পদ, ঠিক আছে, বা আয়, সম্পদ না আয় আর কি। আর ধার্য করছে মানে ব্যাংক চার্জ করছে, সেটা তোমার জন্য কি ব্যয়। এখন আসি, লেনদেন কী হবে। দেখো, ব্যাংক সুদ মঞ্জুর করলো মানে তোমাকে সুদ দিবে ব্যাংক, তো ব্যাংক সুদ দিলে তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা বাড়বে না, ব্যাংক ব্যালেন্স বাড়বে। এটাকে তোমাকে নগদে দিবে না, তোমার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবে, মানে প্লাস করে দিবে, ক্রেডিট করে দিবে তোমার ব্যাংক অ্যাকাউন্টকে। তো ব্যাংক হিসাবে টাকা আসলে কি হয়, সম্পদ বৃদ্ধি পায়, ডেবিট। আর তোমার জন্য ব্যাংক সুদটা আয় না, আমি আয় বলছি না, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, সেই জন্য কী লিখলো, ব্যাংক সুদ হিসাব লিখলো। এরপর আসি, ব্যাংক চার্জ ধার্য করলো, ব্যাংক চার্জ কি বলছি, ব্যয়, তো ব্যাংক চার্জ হিসাব ডেবিট, সেটা তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কাটছে, যার কারণে কি ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে।
তো এরকম আরও অনেকগুলো আছে, দেখে আজকে কতটুকু কভার করতে পারি। এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটাকে ভালো করে পড়লে তোমাদের জাবেদার মধ্যে কোনো প্রবলেম হবে না। যদি জাবেদা ভালো করে পড়তে পারো, একবার যদি আয়ত্ত করে ফেলতে পারো, তাহলে দেখবা যে তোমাদের আর কোনো প্রবলেম হবে না হিসাব বিজ্ঞানের বাকিগুলো করতে। এই জাবেদাটা খতিয়ান, রেওয়া মিল, বিশদ আয় বিবরণী, আর্থিক বিবরণী যেটা বলে তোমাদের দশম অধ্যায়ে 11তম অধ্যায়। তো ওটাতে খুবই ভালো ইফেক্ট দিবে। যে জাবেদা পারে না সে হিসাব বিজ্ঞান পারে না, এটা আমি আগে থেকে বলতেছি বারবার। হিসাব বিজ্ঞান খুবই প্রয়োজনীয় জিনিস। জাবেদা জাবেদা আয়ত্ত করতে হবে আমাদের, ঠিক আছে? কোনো কোডিং কিছু না, একটু বুঝে শুনে করলে কোডিং কিছু না। আচ্ছা, এরপরে আসি আমরা আর চারটা আসছে মনে হয়, চারটা দেখি আজকে কতটুকু কভার করা যায়। ট নম্বরে, স্থায়ী সম্পদের মূল্য ব্যবহার বা অন্য কারণে হ্রাস পেলে তা সম্পদের অবচয় হিসেবে গণ্য হয়। হ্যাঁ, স্থায়ী সম্পদ মনে করো আসবাবপত্র তুমি ব্যবহার করতেছো, ওইটা মূল্য হ্রাস পায় না অবশ্যই। মনে করো তুমি আজকে একটা ফার্নিচার ক্রয় করলে, আলমারি আলমারি ক্রয় করার পরে সেটা তুমি 2 বছর পরে বিক্রি করে দিচ্ছ, একটু পুরাতন হয়ে গেছে এই জন্য তোমার, অথবা নগদ টাকা লাগতেছে, তোমার ক্যাশ প্রয়োজন। তো যার কারণে তুমি সেল পোস্ট দিছো ওইখানে, ওইটা তো এখন সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে। তো সেকেন্ড হ্যান্ড হয়ে গেলে কি টাকা আগের মতো থাকে না, কমে যায়। ওই কেন কমে যায়? তুমি ব্যবহার করছো, ব্যবহার করছো এই জন্য কি টাকাটা কমে গেছে। ওইটাকে কি বলে মূলত? অবচয় বলে। কি বলে? অবচয়। দেখো, তো সম্পদের মূল্য ব্যবহার বা অন্য কারণে হ্রাস পেলে তা সম্পদের অবচয় হিসেবে গণ্য হয়। হ্যাঁ, আমি বললাম একটু আগে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট সম্পত্তি হিসাব ক্রেডিট না করে পুঞ্জীভূত অবচয় হিসাব নামে ক্রেডিট করতে হবে। ইয়েস, কি বলছি? তুমি, আমি আবার বলতেছি, মূল্য কমে গেলে, মানে তোমার ফার্নিচারের বা সম্পদের মূল্য কমে গেলে সেটা তোমার জন্য এক প্রকার ব্যয় না? ব্যয় তো ক্ষতি, ক্ষতি হলে ব্যয় না, মানে ডেবিট হবে। কি নামে ডেবিট হবে? অবশ্যই হিসাবে। এখন বলতেছে তো ক্রেডিট, তুমি কি আসবাবপত্র লিখবা? না, মানে ওই সংশ্লিষ্ট সম্পদ মানে আসবাবপত্র, মানে আলমারি হিসাব, নাকি যন্ত্রপাতি বা অফিস সরঞ্জাম বা মেশিন, এরকম কিছু লিখবা না। লিখবাই হচ্ছে কি পুঞ্জীভূত অবচয়। কি বলছে পুঞ্জীভূত? মানে হচ্ছে কি জমা, জমা মানে এটাকে বলে সমষ্টি বলে। পুঞ্জীভূত মানে সমষ্টি। তো সমষ্টিগত অবচয়। এরপর ব্র্যাকেটে লিখে দিবা সংশ্লিষ্ট হিসাব। এখানে আসবাবপত্র বলছে, ওই জন্য কি আসবাবপত্র। যদি আলমারি বলতো তাহলে কি আমরা আলমারি না লিখতাম কি আসবাবপত্র। তো এখানে কি হবে মূলত পুঞ্জীভূত অবচয় হিসেবে হবে। দেন এখানে ব্র্যাকেট দিয়ে আসবাবপত্র, দেন ক্রেডিট কমে গেছে এই জন্য। তাহলে অবচয় হিসাব ডেবিট, ব্যয় বাড়তেছে এই জন্য। আর আসবাবপত্র কমে যাচ্ছে, মানে মূল্যটা কমে যাচ্ছে, ওই জন্য কি আসবাবপত্র ক্রেডিট। ওকে, এরপর আসি, যে কোনো উৎস থেকে চেক পাওয়া গেলে তা ব্যাংক হিসাবে লিপিবদ্ধ করতে হবে। কারণ প্রতিষ্ঠানকে বাহক বা খোলা চেক প্রদান করা হয় না, হিসাবে প্রদেয় চেক প্রদান করা হয়। আচ্ছা, এটা তেমন তেমন কঠিন কিছু না। বলতেছে যে কোনো উৎস থেকে চেক পেলে, যে কোনো উৎস হোক, চেক পাইছো হাতে, সেটা ব্যাংক হিসাবে লিপিবদ্ধ করতে হবে, আমরা জানি। কারণ প্রতিষ্ঠানকে বাহক বা খোলা চেক প্রদান করা হয় না, হিসাবে প্রদেয় চেক প্রদান করা হয়। বাহক চেক বা খোলা চেক, মানে বাহক চেক বলতে তোমার যেটাতে কোনো মালিকের নাম থাকবে না বা কোনো দাগ থাকবে না। জাস্ট এটা মনে হচ্ছে তুমি মনে করো তুমি একটা 1 লাখ টাকার চেক নিয়ে যাচ্ছ, হারাই গেছে। এখন যে পাবে সে কিন্তু তৎক্ষণাৎ যদি ব্যাংকে যায়, ঠিক আছে, মানে ওই দিনের মধ্যে যদি ব্যাংকে যায়, সে মুহূর্তের মধ্যে টাকা তুলে ফেলতে পারবে। তো ওইটা এক পক্ষ অনিরাপদ না, খুবই আনসেফ ওইটা। তো ওইটা কেবল বাহক চেক, ওইটা আসলে তেমন ইউজ করা হয় না বর্তমানে। যদিও এখন বর্তমানে ব্যাঙ্কগুলো অনেক সিকিউরিটি প্রোভাইড করে। প্রথমে একটা এক্সাম্পল আসি। পণ্য বিক্রয় বাবদ রাজীবের নিকট হতে চেক প্রাপ্তি। হ্যাঁ, পণ্য বিক্রি করছো, ওই বাবদ তুমি এটা রাজীবের থেকে চেক পাইছো। তাহলে এটাকে আমরা কি বাকিতে বলতে পারবো? তুমি বলতে পারো ভাই এখানে তো রাজীব লেখা আছে, তো আমরা তো রাজীব লিখতে পারি, মানে সেটা ধারে। কিন্তু না, কখনই না। এখানে চেক প্রাপ্তি পাইছো না, তুমি চেক পেয়ে গেছো, তো সেটা আর ধারে থাকতেছে না, তোমাকে টাকাটা দিয়ে দিছে। তো কী হবে, তোমার টাকা চেক পাইছো, ব্যাংক হিসাব ডেবিট হবে। ক্রেডিট কী হবে? বিক্রি করছো না, তো বিক্রি হিসাব ক্রেডিট, ইজি। দেনাদার হতে চেক প্রাপ্তি, সেম মনে করো রাজীব তোমার দেনাদার, তুমি ওর থেকে চেক পাইছো, তো যার সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া দিয়েছো। তো ব্যাংকে জমা দেওয়ার ফলে ফলে সাথে সাথে ব্যাংক হিসাব তোমার ডেবিট হয়ে গিয়েছে। আর তোমার নগদ দেনাদার হিসাব
যার থেকে তুমি কি চেক পেয়েছো, ওই দেনাদার তোমার সম্পদ না, ওইটা কি কমে যাচ্ছে, সম্পদ কমে গেলে কি হবে, ক্রেডিট। তা আজকে মূলত এতটুকুই থাক। আমরা পরবর্তী ক্লাসে আরও মজার মজার আমরা জাবেদা দেখবো, অনেক অনেক কিছু আছে জাবেদাতে। তো আমরা সেগুলো ইয়াতে দেখবো, নেক্সট ক্লাসে দেখবো। আজকে হচ্ছে এতটুকুই। তোমরা আরও সামনে ক্লাস পাবে ইনশাল্লাহ। ততক্ষণ একটু ভালো করে দেখো আজকের ক্লাসটা। আর আসসালামু আলাইকুম।